আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা জানো আর কিছুদিন পরেই 24 ব্যাচের বিউপি পরীক্ষা। তো তোমাদের বিউপির পরিপ্রস্তুতিটাকে একটু অ্যাডভান্স লেভেলের করার জন্য আমরা আজকে বিউপির প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করব। আজকে এই লেকচারে আমরা বিউপিতে আসা এখন পর্যন্ত এফএসটিতে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করব। বিউপিতে এখন পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছে সেই সবগুলো প্রশ্নই আমরা আমাদের স্লাইডে অ্যাড করে দিয়েছি। সেটা হোক আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত অথবা শর্ট সিলেবাসের বাইরে। তোমরা জানো আমাদের প্রায় একটা কথা শুনতে হয় যে বিউপিতে নাকি শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসে। তো এজন্য আমি সবগুলি প্রশ্ন অ্যাড করে দিয়েছি যেন আমরা আসলে দেখতে পারি যে আসলে কি আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে কি না। এটা কি আসলে কোনো সত্যি ঘটনা নাকি রিউমার। তো এক্ষেত্রে আমরা যখন প্রশ্নটা সলভ করব, যেই প্রশ্নগুলো আমরা আউট অফ সিলেবাস পাবো অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে পাবো, সেই প্রশ্নগুলো আমি সলভ করে দিব না, আমি শুধু অ্যান্সারটা বলে দিব তোমাদের। তো চলো আমরা শুরু করি। যদি আমরা দেখার চেষ্টা করি, বিউপিতে দেখো এফএসটি 2019-20 সেশনে একটা প্রশ্ন এসেছিল আমাদের ভৌত জগৎ ও পরিমাপ থেকে। প্রশ্নটা হচ্ছে 1 ফেমটোমিটার সমান কত মিটার। 1 ফেমটোমিটার সমান 10 ইনভার্স 15 মিটার, যেটা আছে আমাদের খতে। 2 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, দেখো এটা বিউপির 20-21 সেশনের একটা প্রশ্ন। যে যদি এ বি এর 25 কিলোমিটার পূর্বে, বি সি এর 12 কিলোমিটার দক্ষিণে, সি ডি এর 9 কিলোমিটার পশ্চিমে হয়, তবে এ হতে ডি এর দূরত্ব কত কিলোমিটার। ধরো আমরা যদি একটা কোয়াড্রেন্ট অঙ্কন করি, এই দিক বরাবর আমরা ধরলাম পূর্ব, এদিকে আমাদের পশ্চিম, উপর দিকে আমরা উত্তর, এবং নিচের দিকে যদি আমরা দক্ষিণ কল্পনা করি, তাহলে দেখো ধরে নিলাম এটা একটা বিন্দু এ। এ বিন্দু থেকে 25 কিলোমিটার দূরত্বে আমাদের একটা বিন্দু আছে বি, অর্থাৎ এ বিন্দু থেকে 25 কিলোমিটার পূর্বে আমরা একটা বিন্দু পেলাম বি। এবং বি বিন্দু থেকে যদি 12 কিলোমিটার দক্ষিণে আমরা যাই, ধরো এদিকটা ধরে আমরা ধরে নিলাম দক্ষিণ, তাহলে এখানে আমরা পাবো সি। এবং সি থেকে যদি আমরা আবার 9 কিলোমিটার পশ্চিমে যাই, তাহলে আমরা পাচ্ছি ডি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি, এ থেকে ডি এর দূরত্ব কত, তাই তো। তো এক্ষেত্রে দেখো আমরা যদি এই বরাবর একটা দাগ দিয়ে বিন্দু দুইটা মিল করে দেই, ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে আমাদের ই। তাহলে দেখো আমাদের এক্ষেত্রে বি থেকে এ পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের 25 কিলোমিটার। সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার। এবং সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের 9 কিলোমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা যদি করতে যাই কিভাবে করতে পারি, দেখো এক্ষেত্রে দেখো আমাদের বিসি এবং ডিই দুইটা কিন্তু আমাদের সমান। আমরা যদি লিখি বিসি ইজ ইকুয়াল টু ডিই, এবং আমরা এখান থেকে যদি আমরা এই রেখাংশটার একটা দৈর্ঘ্য বের করতে যাই, তাহলে আমরা দেখো এই সমান আমরা কি পাচ্ছি, এই সমান আমাদের এ বি মাইনাস বিই। কিন্তু দেখো এখানে সিডি এবং বিই দুইটা কিন্তু সমান্তরাল, অর্থাৎ এদের মান সমান। তাহলে এবির মান হচ্ছে 25 এবং বিইর ভ্যালু হচ্ছে আমাদের 9 কিলোমিটার। তাহলে আমরা পাচ্ছি কত, এই সমান আমরা পাচ্ছি 16 কিলোমিটার। এবং এই সমান আমাদের 16, এবং ডিই সমান আমরা পাচ্ছি 12। তাহলে দেখো এক্ষেত্রে ত্রিভুজ এডিই তে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ, অতএব রুট ওভার অফ 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এটা যদি আমরা সলভ করি আমরা পাবো 20। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে ক নাম্বারটা, যেটা হচ্ছে 20। 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, 3 নম্বর প্রশ্নটা আমাদের বিউপির এফএসটি 21-22 সেশনের একটা প্রশ্ন। এখানে দেখো কি বলা আছে, 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ এবং 5i ক্যাপ প্লাস 5k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা, তোমরা জানো আমরা কি সূত্র জানি, মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ, যেই দুইটা ভেক্টর আছে, ধরে নিলাম আমাদের 4i-4j ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং 5i ক্যাপ প্লাস 5k ক্যাপ ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স অফ এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, যদি এ ডট বি আমরা করি
4i মাইনাস 4j ইন্টু 5i প্লাস 5k ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে কজ ইনভার্স ইজ ইকুয়াল টু 4 5 20, এবং এদিকে আমরা পাচ্ছি রুট ওভার অফ 32 ইন্টু রুট ওভার অফ 50। সরি, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হবে আমাদের 4i মাইনাস 4j এবং 5i প্লাস 5j। তাহলে এখন দেখো, কজ ইনভার্স 4 5 20 মাইনাস আমাদের 4 5 20 ডিভাইডেড বাই রুট ওভার 32 ইন্টু রুট ওভার অফ 50। এখন দেখো, আমরা যদি এটা করি আমাদের আসছে কজ ইনভার্স অফ 0। এখন আমরা কি জানি? কজ ইনভার্স, এখন আমরা কি জানি? আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু অর্থাৎ cos π/2 এর ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে আমরা যদি কজ ইনভার্স 0 করি আমাদের অ্যান্সার আসবে π/2, যেটা হচ্ছে আমাদের ক নাম্বারে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আমরা আগাই 4 নম্বরে। দেখো, এটা বিউপি এফএসটি তে 17 18 সেশনের একটা প্রশ্ন। এ এর মান কত হলে ai প্লাস 2j প্লাস k ও 2ai প্লাস aj মাইনাস 4k পরস্পর লম্ব হবে? আমরা কি জানি? দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হতে হয় তাহলে তাদের ডট গুণফলের মান সমান হতে হবে। সরি, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হতে হয় তাহলে তাদের ডট গুণফলের ভ্যালু হবে 0। তাহলে চলো আমরা ডট গুণফল বের করে নিই। ai প্লাস 2j প্লাস k ইন্টু 2ai প্লাস aj মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে 2a² প্লাস 2a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই আমাদের কাছে থাকছে a² প্লাস a-2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, a² প্লাস 2a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এ যদি আমরা কমন নিয়ে নেই, a+2 -1 কমন নিলে a+2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, a+2 ইন্টু a-1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a ইজ ইকুয়াল টু 1 অথবা -2, যেটা আছে আমাদের বি নাম্বার, অর্থাৎ বি হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, ক্যাপ ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি? ভেক্টরের ক্রস গুণফলটা একটা বৃত্ত মেনটেন করে, অর্থাৎ আই ক্যাপ ইন্টু জে ক্যাপ করলে আমরা পাই k, জে ক্যাপ ইন্টু কে ক্যাপ করলে আই ক্যাপ, এবং কে ক্যাপ ইন্টু আই ক্যাপ করলে আমরা জে ক্যাপ পাই। কিন্তু যদি আমরা অপর সাইড থেকে করি তাহলে আমরা মাইনাস মানটা পাবো। এখানে দেখো আমাদের আই ক্যাপ ইন্টু কে ক্যাপ করা আছে, অর্থাৎ আমরা অপর সাইডে আসছি, এর জন্য আমাদের অ্যান্সার হবে মাইনাস জে ক্যাপ, যেটা আছে আমাদের ঘতে। 6 নম্বর প্রশ্নের দিকে যদি আগাই, 6 নম্বর প্রশ্ন দেখো, জে ক্যাপ মাইনাস আই ক্যাপ ভেক্টরের দিকে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টরের অভিক্ষেপ কত হবে? আমরা জানি কোন একটা ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে, যদি এটাকে আমরা ধরি এ ভেক্টর এবং একে ধরি আমরা বি ভেক্টর, কোন একটা ভেক্টরের যদি অভিক্ষেপ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের সেটা হবে এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে এখানে দেখো, আমরা যদি এই ম্যাথটা করতে যাই আমাদের কাছে কি আছে? জে ক্যাপ মাইনাস আই ক্যাপ ইন্টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, জে ক্যাপ ইন্টু জে ক্যাপ যদি আমরা করি পাচ্ছি 1, এবং নিচে আমাদের থাকছে √2। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের অ্যান্সার দেয়া নেই, এখানে হাফ হবে না, এটা হবে 1/√2, এবং ক হবে আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? এখানে আমাদের ডাইভারজেন্স দেওয়া আছে, যেহেতু ডাইভারজেন্সটা ভিতর দিকে যাচ্ছে তাই এটা হবে আমাদের নেগেটিভ ডাইভারজেন্স, অর্থাৎ ক হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর প্রশ্নের দিকে যদি এখন আমরা আগাই, আধুনিক জেট বিমান কোন সূত্র মেনে চালানো হয়? আধুনিক জেট বিমান রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র মেনে চালানো হয়।
নম্বর প্রশ্নে দেখো আমাদের কি বলা আছে। একটা মহাকাশযানের ভর দেয়া আছে, জ্বালানির ভর যদি 50 কেজি হয়, ভর হ্রাসের হার দেয়া আছে, মহাকাশযানটি 200 মিটার/সেকেন্ড দ্রুতিতে যাত্রা শুরু করলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বলের মান কত হবে। নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের রকেট সেকশনে তোমরা দেখছিলা ধাক্কা বলের সূত্র দেয়া ছিল আমাদের, এফ ইজ ইকুয়াল টু ভি আর ডিডিটি অফ এম। এখানে দেখো আমাদের ভিআর এর ভ্যালু কত দেয়া আছে, আমাদের ভিআর এর ভ্যালু দেয়া আছে 300 কেজি পার মিনিট, ইন্টু আমাদের হবে 200/60। এখন আমরা যদি এটা অ্যান্সার বের করি আমরা পাবো 1000 নিউটন, যেটা আছে আমাদের খতে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, দেখো একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরে, তাহলে এর কৌণিক বেগ কত হবে। আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/t। তাহলে 2π এর মতো থাকলো, এন হচ্ছে আমাদের 60, এবং প্রতি মিনিট বলছে, মিনিটকে আমাদের সেকেন্ডে নিতে হবে, তাহলে 60, 60 যদি কাটা যায় আমাদের কাছে থাকছে শুধু 2π, অর্থাৎ বড় ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, 11 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলা আছে। কোন অক্ষের সাপেক্ষে একটা লৌহ নির্মিত বস্তু চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, বস্তুর ভর দেয়া আছে, এর জড়তার ভ্রামক কত হবে। বস্তু আমরা কি জানি, কোন বস্তুর জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এখানে এম এর ভ্যালু দেয়া আছে আমাদের 200 গ্রাম, কিন্তু আমাদের কেজিতে নিতে হবে, তাই আমরা 1000 দ্বারা ভাগ করে দিলাম। কিন্তু চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 50 সেন্টিমিটার, এটাকে মিটার নিতে হবে, তাই আমরা 100 দ্বারা ভাগ করে দিয়ে যদি আমরা বর্গ করে দিই আমরা পাচ্ছি 0.05, যেটা আছে আমাদের গতে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 12 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা এখন আগাই, দেখো 29.4 নিউটন ওজনের একটা বস্তু জড়তার ভ্রামক 125 কেজি মিটার কিউব, চক্রগতির ব্যাসার্ধ কত হবে। আমরা কি জানি কোনো বস্তুর জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই এম। এখন যদি আমরা কে ভ্যালু বের করতে চাই, √আই/এম। এখন দেখো আমরা যদি মান ইনপুট করি, এখানে দেখো ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এম এর ডিরেক্ট ভ্যালু দেয় না, কিন্তু আমরা কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে আমরা যদি এখান থেকে এম এর ভ্যালু বের করতে চাই আমরা পাচ্ছি W/জি। তাহলে আই ডিভাইডেড বাই W/জি আমরা যদি করি √অফ IG/W। এখন আমরা যদি ডাটা ইনপুট করি, দেখো আই এর ভ্যালু হচ্ছে আমাদের 125, জি এর ভ্যালু 9.8, এবং ডাব্লিউ এর ভ্যালু 29.4। যদি আমরা করি আমরা পাবো 6.45, যেটা আছে আমাদের গতে, অর্থাৎ ক হচ্ছে আমাদের অ্যান্সার। 13 নম্বর ম্যাথে দেখো আমাদের কি বলা আছে। একটা মোটরের ক্ষমতা 16 ওয়াট, 4 মিনিটে দ্বারা এর কৃত কাজ কত হবে। আমরা কি জানি কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। পি এর ভ্যালু আমাদের 16 ওয়াট, টি এর ভ্যালু হচ্ছে 4 মিনিট, সেকেন্ডে নেওয়ার জন্য আমরা 60 দ্বারা যদি গুণ করে দিই আমরা পাবো 3840 জুল, যেটা আছে আমাদের ঘতে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 14 নম্বর ম্যাচে দেখো কি বলা আছে। কোন একটা নির্দিষ্ট উচ্চতা একটা বস্তুর শক্তি 500 জুল, বস্তুটি স্থির থাকা অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি ভূমি থেকে পূর্ব উচ্চতার 1/4 পৌঁছালে এর গতিশক্তি কত হবে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি জানি, কোনো বস্তু শক্তি বলতে আমরা বুঝি এর বিভব শক্তি, তাহলে ইপি ইজ ইকুয়াল টু mgh। এক্ষেত্রে আমরা ধরলাম ইপি 1। তাহলে এখান থেকে আমরা যদি এম এর ভ্যালু বের করতে চাই আমরা পাচ্ছি EP/GH, যেখানে ইপির ভ্যালু হচ্ছে আমাদের 500, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8, এইচ আমরা জানি না, এইচ আমরা নর্মালি রেখে দিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি আবার ইপি বের করি, EP2 = mgh। এক্ষেত্রে আমাদের দেখো এম এর ভ্যালু হচ্ছিল 500/9.8 ইন্টু জি এর ভ্যালু আমাদের 9.8, ইন্টু এখানে দেখো ভূমি থেকে পূর্ব দিকে 1/4 পৌঁছেছে, অর্থাৎ সম্পূর্ণ অংশ যদি হয় 1, 1/4 যদি আমরা পৌঁছাই তাহলে 1/4 যদি বাদ দিয়ে আমাদের কাছে আর 3/4 অংশ আমাদের বাকি রয়ে গেছে। তাহলে আমাদের এইচ প্রাইমের ভ্যালুটা হবে 3/4। এখন সরি 3/4 অফ এইচ। তাহলে 9.8, 9.8 কাটা, এইচ এইচ যদি আমরা বাদ দিই আমাদের কাছে থাকছে 500 × 3/4। এটা যদি আমরা করি আমরা কি পাবো দেখো,
আমরা পাচ্ছি 375 জুল, যেটা আছে আমাদের ঘতে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 15 নম্বর ম্যাথে দেখো আমাদের জন্য কি আছে। 200 গ্রাম ভরের একটা বস্তু যদি 10 মিটার উপর থেকে নিচে পড়ে যায়, ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কি হবে? তো বস্তুর গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম, আমরা যেহেতু আমাদের এখানে ভি এর ভ্যালু দেওয়া নেই, আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH সূত্রটা ইউজ করতে পারি। এখানে আমাদের ইউ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমাদের কাছে থাকছে হাফ এম 2GH। টু টু যদি আমরা কেটে যাই, আমাদের কাছে থাকছে MGH, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু MGH, যেখানে এম এর ভ্যালু হচ্ছে আমাদের 200 গ্রাম, কেজিতে নেওয়ার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করে দিলাম, জি এর ভ্যালু 9.8, এবং এইচ এর ভ্যালু আমাদের 10 মিটার। এখন এটা যদি আমরা সলভ করি, আমরা পাবো 19.6 জুল, যেটা আমাদের আছে ক্ষতে। 16 নম্বর মেথড দেখো, কোন একটা বস্তুর ভর যদি ধ্রুব থাকে, গতিশক্তি ও ভরবেগ পরিবর্তনের গ্রাফ কি হবে? আমরা কি জানি? ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? ইকে ইজ প্রপোর্শনাল পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার, যেহেতু এখানে এক্সপোনেনশিয়াল এক্স স্কোয়ারের গ্রাফ আছে, তাই আমাদের অ্যান্সারটা হবে খ। 17 নম্বর মেথডটা দেখো, এটা 19-20 সেশনের একটা প্রশ্ন। 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ যদি হয় 200 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে এর গতিশক্তি কত হবে? এক্ষেত্রে আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। অর্থাৎ এখানে আমরা যদি পি এর ভ্যালু দেই 200 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 100, এটা যদি আমরা করি, আমরা পাবো 200, যেটা আছে আমাদের কতে, অর্থাৎ ক হচ্ছে আমাদের অ্যান্সার। 18 নম্বর ম্যাথের দিকে যদি আমরা আগাই, একটা স্প্রিং এর উপর 1 কেজি ভর ঝুলানো হলে সেটি 10 সেন্টিমিটার সংকুচিত হয়। একটা 5 কেজি ভর 1 মিটার উপর থেকে স্প্রিংটির উপর ছেড়ে দিলে স্প্রিংটি কত মিটার সংকুচিত হবে? এক্ষেত্রে দেখো, যেহেতু 1 কেজি ভর ঝুলানোর ফলে এখানে বস্তুটার সংকোচন হয়েছে, তাই আমরা জানি বস্তুর ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এমজির ফলে আমাদের কে ই পরিমাণ সরণ হয়েছে। এখান থেকে আমরা যদি কে ধ্রুবকটার ভ্যালু বের করতে যাই, কে ইজ ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই ই। এখানে এম এর ভ্যালু আমাদের 1 কেজি, জি এর ভ্যালু 9.8, এবং ই সমান আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমরা মিটার নিব, তাই 100 দ্বারা ভাগ করে দিলাম। এখন এটা যদি আমরা বের করি, আমরা পাচ্ছি 98 নিউটন পার মিটার। এখন দেখো, যেহেতু এখানে আমাদের কাজ হয়েছে, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কি এক্স স্কোয়ার সূত্রটি ইউজ করতে পারি, যেখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2W ডিভাইডেড বাই কে। যেখানে যেহেতু এখানে বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ ভর ঝোলানোর ফলে কাজ হয়, তাই বস্তু কর্তৃক যে আমাদের কাজটা হবে সেটাই হবে আমাদের স্প্রিং এর কাজ। অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা যদি ডাব্লিউ পরিবর্তে আমরা যদি এমজি বসাই এখানে, তাহলে 2mg ডিভাইডেড বাই কে। এখন যদি আমরা ডাটা ইনপুট করি, 2 এম এর ভ্যালু হচ্ছে 5, জি এর ভ্যালু 9.8, ডিভাইডেড বাই কে এর ভ্যালু আমরা পেয়েছি 98। এটা যদি আমরা করি, আমরা পাবো 1, যেটা আছে আমাদের খতে, অর্থাৎ খ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো, এফএসটি 21-22 সেশনের একটা প্রশ্ন আছে। 1 HP ক্ষমতা বিশিষ্ট একটা ইঞ্জিন দিয়ে 20 মিটার গভীর কুয়া খালি করতে প্রতি মিনিটে কত পানি উঠাতে হবে? আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু MGH ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা যদি এম এর ভ্যালু বের করতে চাই, এম ইজ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই GH। তাহলে এখানে দেখো, পি এর ভ্যালু হচ্ছে আমাদের 1 HP। 1 HP আমরা সমান জানি 746 ওয়াট। তাহলে আমি ডিরেক্ট সেটা লিখে দিলাম। টি এর ভ্যালু দেখো, এখানে প্রতি মিনিটে কাজ বের করতে বলছে, তাহলে আমরা সেকেন্ডে নিলে 60 সেকেন্ড। জি এর ভ্যালু আমাদের 9.8। এখানে এইচ এর ভ্যালু দেখো, আমরা জানি কি, যখন আমরা কুয়া থেকে পানি তুলতে চাই, সেক্ষেত্রে আমাদের ভারকেন্দ্রের সরণটা হিসাব করতে হয়, এবং ভারকেন্দ্রের সরণ হচ্ছে আমাদের যে মুট গভীরতা, সেই মুট গভীরতাকে আমরা 2 দ্বারা ভাগ করলে যেটা পাই, সেটা হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ এইচ প্রাইম। এক্ষেত্রে আমাদের এই এইচ প্রাইমটা এখানে বসাতে হবে। তাহলে 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা পাচ্ছি 10, অর্থাৎ এইচ প্রাইমের ভ্যালু হচ্ছে 10। এখন এই ম্যাথটা যদি আমরা সলভ করি, আমরা পাবো 456.73, যেটা হচ্ছে আমাদের কতে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 20 নম্বর প্রশ্নের দিকে যদি এখন আগাই, 75 কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠাতে পারলে তার ক্ষমতা কত হবে? তাহলে এটা দেখো আমরা কিভাবে করতে পারি। পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি।
এখানে এম এর ভ্যালু হচ্ছে আমাদের 75 কেজি, জি এর ভ্যালু আমাদের 9.8 এবং টি এর ভ্যালু হচ্ছে আমাদের 10 সেকেন্ড। এখন এইচ এর ভ্যালু দেখো, এখানে আমাদের 25 সেন্টিমিটার করে 20টা সিঁড়ি পার হতে হবে। তাহলে আমরা যদি দেই 25 × 20, কিন্তু এটা আমাদের সেন্টিমিটারে আছে, আমাদের মিটার নিতে হবে, তাই আমরা 100 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে দেখো 75 × 9.8 × 25 × 20 ডিভাইডেড বাই 10 × 100। এখন আমরা যদি এটার মান বের করি, আমরা পাবো 376.5, অর্থাৎ ক হচ্ছে আমাদের অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 30%, ইঞ্জিনটি গৃহীত তাপের কত অংশ বর্জন করে? আমরা কি জানি কোন একটা ইঞ্জিন সব সময় 100% তাপ গ্রহণ করে, যেহেতু ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 30%, তাহলে আমাদের 70% তাপ ইঞ্জিনটা বর্জন করছে, যেটা আছে আমাদের গতে। 22 নম্বর প্রশ্নে যদি আমরা তাকাই, প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। আমরা জানি T² = R³। 23 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত কোনো বস্তুর মুক্তিবেগ কত? আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুর মুক্তিবেগ সবসময় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটার জন্য আমাদের আসলে ম্যাথ করার প্রয়োজন পড়ে না। 24 নম্বরের প্রশ্ন থেকে যদি আমরা আগাই, একটা গ্রহের ব্যাসার্ধ দেয়া আছে, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ কত হবে? দেখো আমরা জানি কি কোনো একটা গ্রহের মুক্তিবেগ VE = √/2G/r। তাহলে √/2, জি এর ভ্যালু আমাদের 9.8, এবং কিন্তু দেখো এখানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ বলছে, তাহলে আমাদের জি এর ভ্যালু 9.8 × 8 ইন্টু আর এর ভ্যালু আমাদের দেয়া আছে 1.28 × 10⁻7। তাহলে এটা করার পর আমরা যে অ্যান্সারটা পাবো সেটা আসলে আসবে আমাদের মিটার পার সেকেন্ডে। কিন্তু দেখো আমাদের প্রশ্নে কিলোমিটার পার সেকেন্ডে চেয়েছে, তাই আমরা যদি এই সম্পূর্ণ ফলটাকে 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা কিলোমিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 44.8 কিলোমিটার পার সেকেন্ড, যেটা আছে আমাদের গতে। 25 নম্বর ম্যাথে দেখো, একটা শনির ভর ও ব্যাসার্ধ দেয়া আছে, এর মুক্তিবেগ নির্ণয় করতে হবে আমাদের। আমরা কি জানি কোনো বস্তুর মুক্তিবেগ VE = √/2G/r, অথবা √/2Gm/r। এক্ষেত্রে আমাদের √/2G এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻11, এম এর ভ্যালু আমাদের দেয়া আছে 1.9 × 10⁻27, এখানে আসলে 19 না 10⁻27 হবে, ডিভাইডেড বাই আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের 7 × 10⁻7 মিটার। এটা যদি আমরা করি, আমরা পাবো 6.02 × 10⁻4, যেটা আছে আমাদের কতে। 26 নম্বর ম্যাথের দিকে যদি আমরা আগাই, দেখো একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে, বস্তুটির ইয়ং এর গুণাঙ্ক কি হবে? আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y = দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো আমাদের পীড়ন দেওয়া আছে 20 × 10⁻6, এবং বিকৃতি দেওয়া আছে 2 × 10⁻4। আমরা পাবো 1 × 10⁻11, যেটা আছে আমাদের ক্ষতে। এরপর 27 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি যাচ্ছে, 1 মিটার দীর্ঘ কোনো তারের ব্যাস দেওয়া আছে 5 মিলিমিটার, তারের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করায় ব্যাস যদি 0.01 মিলিমিটার কমে যায় এবং দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার বৃদ্ধি পায়, পয়সনের অনুপাত কি হবে? আমরা কি জানি পয়সনের অনুপাত σ = del L/L ডিভাইডেড বাই del R ডিভাইডেড বাই আর, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই প্রস্থ বিকৃতি। তাহলে এখানে দেখো আমাদের জন্য del L/L মানে কি, আমাদের এক্ষেত্রে দৈর্ঘ্যের যে বৃদ্ধি বা হ্রাস হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্যের যে আমাদের পরিবর্তন হয়েছে সেটা ইউজ করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে 2 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই, তাহলে আমরা বলবো 0.02 মিটার। এবং এখানে ব্যাসের একটা পরিবর্তন হয়েছে, ব্যাসের পরিবর্তন হয়েছে 0.01 মিলিমিটার। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ব্যাসার্ধের পরিবর্তন পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধের পরিবর্তন হবে আমাদের 0.005। এটাকে যদি আমরা করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.1, যেটা আছে আমাদের খতে। 28 নম্বর প্রশ্নে দেখো আমাদের জন্য কি বলা আছে। 28 নম্বর প্রশ্নে আমাদের জন্য আছে পয়সনের অনুপাতের মানের সীমা কোনটি? পয়সনের অনুপাতের মানের সীমা হচ্ছে -1 থেকে হাফ পর্যন্ত।
29 নম্বরের দিকে যদি এখন আগাই, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে, সাবানের দ্রবণের পৃষ্ঠ টান দেওয়া আছে, বুদবুদের বাইরে এবং ভিতরে তলের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত হবে। এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 12.8। এটা তোমরা বাসায় যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে করে নিতে পারো, কিন্তু এটা আসলে আমাদের শর্ট সিলেবাসের বাইরে, যেহেতু এটা দেখো 18-19 সেশনে আসছে। 18-19 সেশনে কিন্তু আমাদের জন্য শর্ট সিলেবাস ছিল না, তখন আমাদের ফুল সিলেবাস ছিল, তাই 18-19 সেশনে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে। তো এটা তোমরা যদি ইচ্ছে হয় তাহলে বাসায় করে নিতে পারো। 30 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, এটাও দেখো আমাদের শর্ট সিলেবাসের বাইরে, এটাও দেখো আমাদের 18-19 সেশনের একটা প্রশ্ন। এটার অ্যান্সার হবে 7.2 ইন্টু 10 ইনভার্স 2। 31 নম্বর প্রশ্নের দিকে যদি এখন আমরা আগাই, দেখো কাঁচ ও বিশুদ্ধ পানির স্পর্শগুণ কত। কাঁচ এবং বিশুদ্ধ পানির স্পর্শগুণ হবে আমাদের 8 ডিগ্রি। এটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিক, এটা আমাদের এসেছে 19-20 সেশনে, তখন কিন্তু আমাদের শর্ট সিলেবাস ছিল না। চলো 32 নম্বর প্রশ্নটা যদি এখন আমরা করতে যাই, দেখো একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2.25 গুণ বাড়ানো হলে তার দোলনকাল কত হবে। আমরা কি জানি, কোনো একটা বস্তুর দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখন এক্ষেত্রে আমরা যদি টি প্রাইম ডিভাইডেড বাই টি বের করতে যাই, দেখো 2 পাই এবং জি কিন্তু ধ্রুবক, অর্থাৎ আমাদের এল এর পরিবর্তনের জন্য টি এর মানের পরিবর্তন হবে। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার এল প্রাইম ডিভাইডেড বাই এল। যেহেতু 2.25 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমরা পাচ্ছি 2.25L ডিভাইডেড বাই L, অর্থাৎ রুট ওভার অফ 2.25। এটা যদি আমরা করি আমরা পাবো 1.5। তাহলে এখন যদি আমরা টি প্রাইম বের করতে যাই, আমাদের পাচ্ছি 1.5 টি। সেকেন্ড দোলকের দোলনকাল আসলে কি, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাহলে 1.5 ইন্টু 2 যদি আমরা করি আমরা পাচ্ছি 3 সেকেন্ড। তাহলে দেখো এখানে যেহেতু 3 সেকেন্ড আমাদের কাছে নেই, তাহলে আমরা কাছাকাছি মানটা নেবো, অর্থাৎ খ হবে আমাদের অ্যান্সার। 33 নম্বর প্রশ্নের দিকে যদি এখন আমরা আগাই, দেখো 33 নম্বর প্রশ্নে কি বলা আছে, কোনো একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ 0.02 মিটার পার সেকেন্ড এবং বিস্তার দেয়া আছে 0.004 মিটার, তাহলে কণাটির পর্যায়কাল কত হবে। আমরা কি জানি, কোনো একটা বস্তুর পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে এক্ষেত্রে আমাদের 2 ইন্টু 3.1416, কিন্তু ওমেগার ভ্যালু কোথায়, এখানে তো আমাদের ওমেগার ভ্যালু দেয়া নাই। কিন্তু দেখো এখানে আমাদের সর্বোচ্চ বেগ এবং বিস্তার দেওয়া আছে, আমরা জানি কোনো বস্তুর সর্বোচ্চ বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। তাহলে এখান থেকে আমরা যদি ওমেগার ভ্যালু বের করতে যাই আমরা পাবো ভি/এ। এখানে ভি এর ভ্যালু 0.02 এবং এ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 0.004। এটা যদি আমরা করি আমরা পাবো 5। তাহলে এখন ওমেগার ভ্যালু যদি আমরা 5 বসাই, তাহলে আমরা পাবো 1.256 সেকেন্ড। আচ্ছা, এখানে আমাদের এ নাম্বারটা হবে অ্যান্সার, কিন্তু এখানে আসলে 12.56 হবে না, এটা হবে 1.256 সেকেন্ড। ম্যাথের দিকে যদি দেখো, কোন একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক কত হবে। দেখো আমরা জানি কোনো একটা তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কি, d² x/dt² প্লাস ω²x = 0। এটা হচ্ছে আমাদের কোনো একটা তরঙ্গের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণের সাথে যদি আমরা মিলাতে চাই, তাহলে আমাদের 3 দ্বারা যদি ভাগ করে দিই আমাদের কাছে থাকছে d²x/dt² প্লাস 9x = 0। এই 9টা যাচ্ছে, এই 9টা আসলে কিন্তু আমাদের ওমেগা স্কয়ার। তাহলে আমরা যদি ওমেগা বের করতে যাই, তাহলে √9 = 3। এই 3টা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, যেটা আছে আমাদের গতে। 35 নম্বর প্রশ্নটা যদি এখন দেখি, সরল ত্বরণ গতি সম্পন্ন কোনো বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে, এর সর্বাধিক বেগ কত হবে। আমরা জানি কি, কোনো বস্তুর গতির সাধারণ সমীকরণ x = a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এক্ষেত্রে তাহলে 31টা হচ্ছে আমাদের ওমেগা এবং -π/6 হচ্ছে আমাদের ডেল্টার মান, 20 হচ্ছে আমাদের সর্বোচ্চ বিস্তার এ। তাহলে আমরা যদি সর্বোচ্চ বেগ ভি বের করতে চাই, সর্বোচ্চ বেগ ভি = ওমেগা এ। এখানে ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের 31 এবং বিস্তার এর ভ্যালু হচ্ছে আমাদের 20। এটা যদি আমরা করি আমরা পাচ্ছি 620, যেটা আসলে আমাদের আছে ঘতে, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একটা দোলকের দৈর্ঘ্য অপরটির 4 গুণ, তাহলে দ্বিতীয় দোলনটির দোলনকাল যদি হয় 4 সেকেন্ড, তাহলে প্রথমটির দোলনকাল কত। আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে যেহেতু 2 পাই রুট ওভার 1/জি, এটা আসলে আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা যদি বাদ দিই তাহলে আমরা পাবো কি
টি ইজ প্রপোর্শনাল রুট ওভার এল। তাহলে এখন দেখো, আমরা যদি করতে যাই, T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার অফ L1 ডিভাইডেড বাই L2। তাহলে এখানে L1 কি, L1 হচ্ছে আমাদের যেহেতু 4 গুণ, তাহলে 4L ডিভাইডেড বাই L। তাহলে এখন যে আমরা এটা অ্যান্সার বের করে আমরা পাচ্ছি, দেখো কি, রুট ওভার 4, যেটা হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে আমরা যদি প্রথম বস্তুর তুলনকাল বের করতেছি, T1 ইজ ইকুয়াল টু 2 T2। দেখো, T2 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4 সেকেন্ড, তাহলে 2 × 4 হুইচ ইজ 8 সেকেন্ড, যেটা আছে আমাদের খতে। 38 নম্বর ম্যাথে দেখো কি বলা আছে, কোন একটা কত তাপমাত্রায় শব্দের বেগ 0°C তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে। এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা প্রশ্ন, এটা আমাদের তরঙ্গ চ্যাপ্টারের একটা প্রশ্ন। এই প্রশ্নটাও দেখো আমাদের 19-20 সেশনের একটা প্রশ্ন। তো এটা হবে আমাদের 819°C। যদি 39 নম্বর প্রশ্নের দিকে আগাই, দেখো একটা তরঙ্গে দুইটা বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে পাই, তাহলে বিন্দুদের পথ পার্থক্য কত? আমরা কি জানি, কোনো বিন্দুর দশা পার্থক্য হবে আমাদের 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখান থেকে আমরা যদি পথ পার্থক্য বের করতে যাই, তাহলে আমরা পাবো দশা পার্থক্য ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2π। তাহলে এখন দেখো, এখানে দশা পার্থক্য দেওয়া ছিল আমাদের পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2π। পাই পাই যদি আমাদের কাটা যায়, আমাদের কাছে থাকছে λ/2, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আছে আমাদের গতে। 40 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, একটা স্থির তরঙ্গের পরপর দুইটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? পরস্পর দুইটা নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের λ/2। 41 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, নিচের কোনটি হারমোনিক? হারমোনিক জিনিসটাকে যদি আমরা এক কথায় বলতে যাই, যেই সংখ্যাগুলোকে যদি 3 দ্বারা ভাগ করলে, সবগুলি সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই রাশিটাই হচ্ছে আমাদের হারমোনিক। এক্ষেত্রে আমাদের দেখো 81, 162 এবং 243 প্রত্যেককে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাই গ হচ্ছে আমাদের অ্যান্সার। 42 নম্বর প্রশ্নের দিকে যদি আগাই, কোনো একটা তরঙ্গের পথ পার্থক্য দেওয়া আছে, আর দশা পার্থক্য কি হবে? তাহলে আমরা কি জানি, কোনো বস্তুর দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য হচ্ছে আমাদের λ/4। ল্যামডা ল্যামডা কাটা, 2 দ্বারা যদি 4 কে কাটি 2, তাহলে আমাদের অ্যান্সার হবে π/2, যেটা আছে গতে। 43 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলা আছে, পি ও কিউ দুইটা শব্দের বেগ দেওয়া আছে, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে শূন্যলাকার 55 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে। এটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা প্রশ্ন, তরঙ্গ তরঙ্গ চ্যাপ্টারের প্রশ্ন। এটার অ্যান্সার হবে গ। 44 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, এটাও দেখো, এটাও আমাদের একটা শর্ট সিলেবাসের বাইরের একটা তরঙ্গ চ্যাপ্টারের প্রশ্ন। এটার অ্যান্সার হবে 100 হার্জ। একটা প্লেনের ইঞ্জিনের যে পরিমাণ শব্দ করে, দুটি ইঞ্জিন চালু করা হলে শব্দের তীব্রতা কতটুকু বৃদ্ধি পাবে? এটাও আমাদের তরঙ্গ চ্যাপ্টারের প্রশ্ন। এটার অ্যান্সার হবে 3 বেল। এখানে যে ডিবি আছে, ডিবিকে আমরা বেল আকারে উচ্চারণ করব। 46 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আগাই, দেখো, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? বাস্তব গ্যাস গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 47 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি হ্রাস পায়, বাষ্পায়নের কিরূপ পরিবর্তন হবে? বাষ্পায়ন অনেক দ্রুত পরিবর্তন হবে, হুইচ ইজ ভেরি ফাস্ট। 48 নম্বর প্রশ্নে যদি দেখো, 48 নম্বর প্রশ্নে কি বলা আছে, কোন একটা স্থানে নির্দিষ্ট সময় শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 10.52 মিলিমিটার মার্কারি, এবং আপেক্ষিক আর্দ্রতা হবে আমাদের 75%। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত হবে? আমরা কি জানি, আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি কি, শিশিরাঙ্কে চাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এখান থেকে আমরা যদি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে যাই, তাহলে আমরা পাচ্ছি আপেক্ষিক আর্দ্রতা বাই শিশিরাঙ্কে চাপ। এখানে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে আমাদের 75%, হুইচ ইজ 75 ডিভাইডেড বাই 100, এবং শিশিরাঙ্কে চাপ দেওয়া আছে আমাদের 10.
0.52 মিলিমিটার মার্কারি। এটা যদি আমরা অ্যান্সার বের করতে যাই আমরা পাবো 14.02 মিলিমিটার মার্কারি, যেটা আছে আমাদের কতে, অর্থাৎ ক হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর মাধ্যমে আমাদের আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের বিইউপির প্রশ্ন ব্যাংকটা সলভ হয়ে গেল। তো তোমরা যদি খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমাদের কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে, আমাদের শর্ট সিলেবাস দেওয়ার পর থেকে কোনো প্রশ্ন আসেনি। যেই শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ ফুল সিলেবাসের যে প্রশ্নগুলি ছিল সবগুলি কিন্তু আমাদের 20-21 সেশনের আগে ছিল। আমাদের 20-21 সেশনের আগে কিন্তু শর্ট সিলেবাস ছিল না, অর্থাৎ বিউপিতে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। আমরা যে কথাগুলি শুনে আসছি এতদিন পর্যন্ত শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে, এটা আসলে ভুল। আর একইভাবে বিউপিতে আমাদের জন্য চান্স পাওয়াটা কিন্তু কোয়াইট ইজিয়ার। কারণ কি, এখানে প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে করে, যেখানে অনেকটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়, কিন্তু এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। যার জন্য ম্যাথ যদি আমাদের কিছু বড় হয় সেজন্য আমাদের সময় নিয়ে কোনো ঝামেলা হয় না এবং আমাদের জন্য ম্যাথগুলি করা ইজিয়ার হয়ে যায়। একইভাবে বিউপিতে যেহেতু খরচের পরিমাণটা অন্যান্য সাধারণ পাবলিক ভার্সিটির তুলনায় কিছুটা বেশি, তাই এখানে কিছুটা হলেও কম কম্পিটিশন থাকে। তাই সবকিছু মিলিয়ে বিউপি তোমার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। একইভাবে বিউপিতে যেহেতু কোনো প্রকার ছাত্র রাজনীতি নেই, কোনো প্রকার সেশন জেম নেই, সব দিক থেকে যদি আমরা বিবেচনা করতে চাই, বিউপি তোমাদের জন্য একটা পারফেক্ট জায়গা হতে পারে, যেখানে তুমি তোমার